বার্নপুরের পার্ক রোডের এই বাড়িতে এতদিনে সব ফুটেছে, ঠিক পদ্ম ফুলের মতো। আর এই নির্জনতায় তার মনও পাপড়ি মেলছে। বিকাশ সরকারের খুঁটিনাটি তাই ও ভাবতে পারছে। মনে হয় ছেলেটি দেখতে ভালোই হবে, অন্তত তাই হওয়া উচিত। যখন সে অর্থাৎ বিকাশ সরকার জানাচ্ছে মিলিটারিতে চাকরি তার। মিলিটারিতে চাকরি হলেও ভগবান বাঁচিয়েছেন, যুদ্ধের চাকরি নয়। আর যুদ্ধই বা এখন হয় কোথায়? মাইনে 250। এক সময় চন্দনার ধারণা ছিল অনেক অনেক টাকা, এখন আর সে ধারণা নেই। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে বিমল কর রচিত একটি ছোট গল্প, পার্ক রোডের সেই বাড়ি। বিমল কর 1944 খ্রিস্টাব্দে তার রচিত প্রথম ছোট গল্প অম্বিকানাথের মুক্তি প্রবর্তক পত্রিকায় প্রকাশিত হয়। 1954 খ্রিস্টাব্দে তার রচিত প্রথম ছোট গল্প সংকলন বরফ সাহেবের মেয়ে প্রকাশিত হয়। ছোটদের জন্য তার রচিত একটি চরিত্র অবসরপ্রাপ্ত ম্যাজিশিয়ান কিঙ্কর কিশোর রায় বা কিকিরা খুবই জনপ্রিয়। তার রচিত বেশ কয়েকটি কাহিনীতে চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন বসন্ত বিলাপ, বালিকা বধূ, যদুবংশ প্রভৃতি। বিমল কর অসময় উপন্যাসের জন্য 1975 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আজকের গল্পের মুখ্য চরিত্রে চন্দনা ও তার মাসি। শুরু হচ্ছে আজকের গল্প পার্ক রোডের সেই বাড়ি। সঙ্গে থাকুন। যদিও ঠিক তা নয়, তবুও ও একা। বার্নপুরের পার্ক রোডের এই বাড়িতে চন্দনা নিঃসঙ্গ। এত নিরিবিলি নির্জনতা এখানে। এই পার্ক রোডের 7 নম্বর বাংলোয় যে সারাটা দিন পাখির ডাক শুনছে চন্দনা, সারাটা দিন। আর সারা সকাল এবং দুপুরে চড়ুইয়ের কিচিরমিচির। খড়কুটো ঠোঁটে চড়ুইগুলি ফুরুত করে ঘরে এসে ঢুকবে, চন্দনার ঘরেই। স্কাইলাইটের খুপড়িতে তারা বাসা বাঁধবে। কিন্তু পার্ক রোডের 7 নম্বর বাংলোয় ফিটফাট সাজানো ঘরে বাসা বাঁধা শক্ত। ঝুলঝাড়া বাঁশটা হাতে করে মালি ঘরে আসবে, বাহাদুর ফ্লোর ঝাঁট দিয়ে যাবে, যেন পালিশ দিয়ে ধরিয়ে দিয়ে যাবে সিমেন্টেও। আর তারপর তখন সকাল 8টাই হোক কি বেলা 10টা, কাঁচের দরজাগুলো সব বন্ধ হয়ে যাবে, জানলার সমস্ত সার্সিও। অর্থাৎ আলো আসবে, রোদ্দুর নয়। স্কাইলাইটের অল্প একটু ফাঁক দিয়ে পাখির ডাক, কিন্তু চড়ুই নয়। মাসি আসবেন এমন সময় একবার। তার ঘাসের চটিতে শব্দ ওঠে না, উঠবে না কোনো দিনই। আসবেন, দাঁড়াবেন, ঘরের চারিদিক তাকাবেন, যেন খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখে নিচ্ছেন। ফ্যানের সুইচটা অন করে দিয়ে একটি চেয়ারে বসতেও পারেন, নাও পারেন। তোর ঘরে সাফিসিয়েন্ট লাইট চন্দনা? আমার ঘরটা সকালে তেমন আলোই পায় না, জিনিসপত্র বড় বেশি। আলমারিটা আর ড্রেসিং টেবিলটা যদি সরাতে পারতাম। সরাবেন? চন্দনা গ্রামার বই থেকে চোখ তুলে হাসবার চেষ্টা করলে। যদি এই হাসি এবং কথায় মাসি অন্তত অন্যমনস্ক হয়ে পড়েন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের আচমকা প্রশ্ন করে না বসেন। সরাবো? কোথায় সরাবো? জায়গা কই বল? ড্রয়িং রুম আর ডাইনিং রুমে এসব রাখা যায় না, আর রাখা চলেও না। আর তোর এই ঘর, তাও তো অসুবিধে না, এই বাংলোটায় বড় জায়গা কম। মাসি যদি বসে থাকেন, এবার উঠে দাঁড়াবেন এবং ফ্যানের সুইচ অফ করতে ভুলবেন না। কপা এগিয়ে এসে সোজা বাথরুমের দরজা খুলে দেবেন, আর খুলে দিয়েই সিটকে উঠবেন। ও পাশের দরজা বন্ধ কেন? ড্যাম্প! উফ, কি ড্যাম্প তোর বাথরুমে চন্দনা। বেসিনে তো দাগ কিসের? বাথরুমের জলও তো ছাড়া নেই। ন্যাস্টি ন্যাস্টি মেয়ে কোথাকার। ইউ মাস্ট লার্ন অল দিস। নিটনেস শিখতে হয়। তুমি কি ডোমেস্টিক সায়েন্স পড়েছো? তোমাদের ম্যাট্রিকে কিছু শেখানো হয় না? চন্দনা উঠে বাথরুমে এসে দাঁড়িয়েছে, তাড়াতাড়ি পাশের দরজাটা খুলে দিল। রোদে ভেসে গেল ঘর। গ্যারেজের সামনে ফুলগাছের তলায় জমাদার বসে বসে কলাই করা মগে সম্ভবত চা খাচ্ছিল। তাই পাশেই কুকুরটা শুয়ে।
জমাদার। জি মা। জমাদার ছুটে এলো। মেম সাহেব বলার রেওয়াজ নেই এই বাড়িতে, তাই। साफ किया था ये गसलखाना? बंद था दरवाजा। जल्दी साफ करो अच्छा से। মাসি নাক ঢেকে চলে গেলে চন্দনা পাশের দরজা দিয়ে বাইরে এসে দাঁড়ায়। এখন একটুক্ষণ সে এখানে দাঁড়িয়ে থাকতে পারে, কপা হাঁটতে পারে ঘাসে, বালিতে। যদিও পায়ে তার বাথ স্লিপার, তবু এই মাটির ছোঁয়া সে পেতে পারে ইচ্ছে করলেই। কারণ কিছুক্ষণ আর মাসি তাকে ডাকবেন না, আর এদিকে আসবেন না। তিনি এখন স্নানে চলে গেলেন। স্নান করে যখন আসবেন তখন তার গায়ে সাবানের মিষ্টি একটা গন্ধ ভুরভুর করবে, চুলেও হেয়ার অয়েলের মৃদু সৌরভ। এবং তারপর পার্ক রোডের 7 নম্বর বাড়ি ভরে সে আশ্চর্য সৌরভ একটু একটু করে ছড়িয়ে পড়বে। প্যান্ট্রি থেকে ভেসে আসবে খুটখাট শব্দ, ঘিয়ের গন্ধ কিংবা পায়েসের অথবা চিকেন স্যুপের। মাসি ডেটল জল স্প্রে করবে ঘরে ঘরে। বাগান থেকে নিজের হাতেই রং মিলিয়ে ফুল তুলবেন মাসি। কটি ফুল তার ঠাকুরের পটের সামনে রূপোর ছোট্ট ছোট্ট থালাতে রেখে দেবেন এবং ধূপ জ্বালিয়ে দেবেন। দামি ধূপ, যার গন্ধ মাসির ঘর থেকে ড্রয়িং রুমে, ডাইনিং হলেও ভেসে আসবে, ভেসে যাবে বারান্দাতেও। তারপর বাকি ফুল ডাইনিং টেবিলে এবং ড্রয়িং রুমের ফুলদানিতে সাজিয়ে রেখে তবে মাসি বসবেন বারান্দায় বেতের চেয়ারে, যে চেয়ারে বসে ব্রেকফাস্ট শেষ করে মেসোমশাই ফ্যাক্টরিতে চলে গেছেন। চন্দনাকেও পাশে বসতে হবে। যুগল ট্রে রেখে যাবে বেতের গোল টেবিলে। চা ঢেলে দেবে চন্দনা, রুটিতে মাখন লাগিয়ে দেবে, নয়তো কটা বিস্কুট পিরিচে ধরে দেবে। মাসি দেখবেন চন্দনার কোনো খুঁত সার্ভ করার সময় ধরা পড়ে কিনা। মাসির চা, কিন্তু চন্দনার জন্য 1 পেয়ালা দুধ আর সন্দেশ। পার্ক রোডের 7 নম্বর বাংলোয় এসে ওর চা খাওয়া বন্ধ হয়ে গেছে। মাসি বলেন এটা মেসোমশায়ের নিষেধ। অত ডেলিকেট চেহারার মেয়েদের স্বাস্থ্যের পক্ষে চা খারাপ। দুধ খাও, দুধ ডিম, প্রোটিন খেলে ফ্যাট হবে। মেয়েদের পক্ষে ফ্যাট ইজ এসেনশিয়াল, ওটাও তো স্টোরেজ। বাচ্চা কাচ্চা হলে শরীর ভেঙে পড়বে না। এই সময় সাইকেলের ঘন্টি এবং সেই পিয়ন সেলাম বাজিয়ে ডাক রেখে যায়। ডাকের দিকে তাকিয়ে বসে থাকবার উপায় নেই চন্দনার। তা যতই কেননা দিদিদের চিঠির জন্যে মন ছটফট করুক, মাসি বলবেন অত অধৈর্য কেন? চিঠি এলে বাড়িতেই এসেছে, পাবে ঠিক সময় মতন। এছাড়াও আর একটা কারণ আছে, যে কারণের জন্যে ডাকের দিকে তাকিয়ে থাকবার উপায় নেই। মাসি ভাববেন লজ্জা নেই তার ছিটে ফোটাও। কাজেই অন্যদিকে হয়তো বাগানের দিকে কিংবা কটা কাক যেখানে ঠোঁট ঠোকাঠুকি করছে সেই দিকে তাকিয়ে মুখ বুজে ভীষণ অস্বস্তি নিয়ে বসে থাকতে হয় চন্দনাকে। মাসি খাম ছেড়েন। সীতারা হাজারিবাগ যাচ্ছে এবার পুজোতে, মিঠুটা নাকি বড় দুষ্টু হয়েছে। মাসি চিঠি পড়তে পড়তে আপন মনে হাসেন আর বলেন। চন্দনা মনে মনে ছটফট করতে থাকে। আর কি লিখেছে দিদি? আর কি আছে ওই চিঠিতে? পাইকপাড়ায় সে টিনের বাড়ির আর কি কি খবর? কার কার কথা? মাসি তখনও চিঠি পড়ে পড়ে হেসে উঠছেন। মিঠু পরিমলকে বুবু বলে ডাকে, আর চাঁদকে বলে তাঁত। শয়তান শয়তান হবে মেয়েটা, বুঝলি চন্দনা? মিঠুটা ভীষণ পাজি হবে, কিন্তু এ ভালো নয়। ও বাড়ি ওদের বদলানো দরকার। টিনের বাড়ি, কাঠের সিঁড়ি, কচি মেয়ে নিয়ে ও বাড়িতে কি কেউ থাকতে পারে নাকি? তুই লিখে দে তো চন্দনা, সীতাকে লেখ, পরিমলকেও লেখ। আগামী মাসে যেন ওরা বাড়ি বদলায়। আজই তুই লিখবি মনে করে, দুপুরেই। তারপর আমায় দেখিয়ে ফেলবি। মাসি থামলেন এবং শেষ পর্যন্ত চিঠিটা এগিয়ে দিলেন। চিঠিটা নিল চন্দনা, কিন্তু অভিমানে চোখে জল এসেছে। দিদির চিঠি, তাকে নয়, মাসিকে। মিঠুর কথা কিন্তু তাকে ডেকে শোনাচ্ছে না, মাসিকে শোনাচ্ছে। আর আশ্চর্য লোক জামাইবাবু, চন্দনা বলে কাউকে যেন তিনি কোনো কালে চিনতেন না।
কেউ নয় চন্দনা তার। 4 মাস আগে এক কলম চিঠি দিয়েছিলেন, তারপর ভুলে গেছেন। যদি মনে করা যায় চোখের জল লুকোতে তবে তাই, নয়তো এ সময় মাসি একটি পান খান বলেই চন্দনা আস্তে আস্তে উঠে ডাইনিং হলে ঢোকে। কত কম ক্ষয়ের, কত কুচি কুচি করে কাটা সুপুরি এবং কটি পাতি জর্দা দিলে মাসির মুখের মতন পান হবে। চন্দনার তা জানা হয়ে গেছে আজকাল। পান সাজার এই অবসরে মনটাকে একটু ছড়িয়ে দেয় চন্দনা। পাইকপাড়ার মনীন্দ্র রোডের সেই মাঠ কোঠা বাড়ি। এতক্ষণ সে বাড়িতে রোদ পুরনো হয়ে গেল। কলতলায় এঁটো কাঁটা জমতে শুরু করেছে। সুধাদি আর হিমাংশুদা অফিসে বেরোচ্ছেন। উমা হাঁসফাঁস করছে আশাদির মেয়ে সামলাতে। উঠোনে কাক নেমে এসেছে ভাঙা ডিমের খোলা ঠুকরোতে। দিদি বোধহয় সেই এক চিলতে রান্নাঘরেই মিঠুকে কোলে নিয়ে 4 দফায় চায়ের জল চড়াচ্ছে। আর জামাইবাবু নিশ্চয়ই দোতলার ঘরে খিল বন্ধ করে লেখায় মত্ত। তবু যদি লিখত, হয়তো সারা সকালে একটি পাতাও লেখেনি। 4 দফা চা, 1 প্যাকেট সিগারেট শেষ হয়ে গেল। আর এরপর নাইতে নেমে দিদির ওপর যত চোটপাট। অমনি মানুষ জামাইবাবু। বাইরে থেকে মনে হয় বড় শান্ত, বড় নিরীহ, ঠোঁট বুঝি খুলতেই জানে না। কিন্তু চন্দনা জানে বাড়িতে লোকটার জন্যে সর্বক্ষণ তটস্থ থাকতে হয়। শরীর নিয়ে সর্বক্ষণ খুঁতখুঁত, মাসির চেয়ে 1 কাঠি বেশি নোংরা বাতিক। 3 পরিবারের সেই বাড়িতে অত ঝকমকে থাকা কি চলে? অত সাফ সুফ জামাইবাবু তা বোঝেন না। আভা যদি আনাজ ফেলে তো উমা ভাতের মার, দিদি চায়ের পাতা, আর এতেই ওটুকু বাড়ির নর্দমা ভরে উঠবে জঞ্জালে। সেই জঞ্জালে ঠুকরোতে কাক আসবে, চড়ুই জুটবে, কখনো কখনো ছাগল অথবা কুকুরও ঢুকে পড়ে বাড়িতে। এ নিয়ে হই হই আছে। উমা, আভা, পূর্ণিমা আর দিদির হাসাহাসি আছে। আর 2 কলি গান, 2-4টে ঠাট্টাই আর কি। কখনো সখনো উমা আভার হুল্লোড় কিংবা ঝগড়া। চন্দনাও সেখানে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি দিয়ে নামতো। 1টা বেজে যাবার পরও কয়লা ভাঙত। শাড়ি সেমিজ কাচত কলতলায় বসে। আর উঁচু গলায় উমার সঙ্গে স্কুলের কি কোনো সিনেমার গল্প করত। ঝগড়াও। পাইকপাড়ার মনীন্দ্র রোডের সেই 3 পরিবারের বাড়িতে ভিড় ছিল, জঞ্জাল ছিল, দুর্গন্ধ বেরোতো ম্যাথর রোজ না এলে, ঝগড়াঝাটি ছিল। আর সেখানে লণ্ঠন জ্বালাতে হতো কেরোসিনে। তার শীষ উঠত। তেমন হাওয়া ছিল না নিচে, মশা ছিল ঝাঁকে ঝাঁকে। তবু সে বাড়ি চন্দনার মনে হয়, সেই পাইকপাড়ার বাড়ি বেশ ছিল। পার্ক রোডের এই 7 নম্বর বাংলোর চেয়ে সেখানেই যেন হাত পা ছড়িয়ে মন এলিয়ে বেঁচেছিল ও। বেশ ছিল। আর এখানে পান সেজে মাসির কাছে ফিরে আসতে যতটুকু সময় পেল তার মধ্যেই ডাক দেখা শেষ হয়েছে তার। এবং মাসির মুখ দেখেই চন্দনা বুঝে নিয়েছে আজকের ডাকে আবার একখানা চিঠি এসেছে। গত 2 মাস থেকে শুরু হয়েছে। প্রথমটায় কখনো সখনো আসতো, এখন প্রায় রোজই। যত আত্মীয় স্বজন আছে তাদের কলকাতা, বর্ধমান, দিল্লি, পাটনা, লখনৌ সব জায়গা থেকে চিঠি আসতে শুরু করেছে। মাসি বাধ্য করেছেন। বিয়েটা চুকিয়ে তিনি হাত পরিষ্কার করে ফেলতে চান, কেননা তার শরীর ইদানিং খারাপ যাচ্ছে ভীষণ। একটা আশঙ্কা এবং নিরাশা ভর করেছে তার মনে। যতদিন আছেন, যত দায়িত্ব, এমন অনেক দায়িত্ব আছে যা তিনি রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন, সব ঠিকঠাক পালন করে যেতে চান। এই বিষয়ে তার গর্ব আছে, স্পষ্ট মুখে তিনি তা স্বীকার করেন। শিক্ষা এবং মনের উদারতা এটা সম্ভব হয়। শিক্ষা ঠিক ঠিক পেলে কি না হয় মানুষে। MA পাশ করেছিলেন মাসি ফিলোসফিতে। স্কুলের টিচারই করেছেন প্রথমে, পরে প্রফেসরি, শেষে বিয়ে। আর বিয়ে করেছেন যাকে, সেই স্বামীর গর্বে তিনি সতত গর্বিতা। স্বামীর মনের উদার পটে তিনি যেন ডানা মেলে উড়েছেন একটি পাখির মতন, ঘুমিয়ে আছেন প্রগাঢ় প্রশান্ত আকাশের তলায়। মেসোমশাই যদি এতটা ভালো না হতেন, মাসির ভাষায় এত জেনারেস, জেন্টল, সেলফ স্যাক্রিফাইসিং, তাহলে মাসির পক্ষেও হয়তো এমন নিঃস্বার্থ থাকা সম্ভব হতো না। কাজেই মাসি সবসময় বলেন, সকলের কাছেই শিক্ষা এবং ভালো পরিবেশে
মানুষ সব হতে পারে, সব। এই বাড়িতে, পার্ক রোডের 7 নম্বর বাংলোয় ঠিক তাই। সব সময় তুমি পরিচ্ছন্নতা পাবে, পাবে শালীনতা এবং আচার আচরণে শিষ্টতা। গোলমাল, কথা কাটাকাটি, খিলখিল হাসি কিংবা চাঞ্চল্যের নামে চপলতার এখানে প্রশ্রয়ই নেই। এখানে শান্তি, এখানে চুপ, এখানে নিরিবিলি এবং একাকিত্ব। তা বলে তোমার মনের স্বাধীনতার, ঠিক যেখানে স্বাধীনতার প্রয়োজন সেখানে কেউ কখনো হাত দেবে না। মেসোমশাই লিবার্টিতে হস্তক্ষেপ একেবারেই পছন্দ করেন না। বলতে গেলে একটা যুগই তিনি বিলেতে কাটিয়েছেন। এখন স্নান করেন রাত্রে, শীতে গ্রীষ্মে সবসময় ঠিক ঠিক বেশভূষা করে থাকেন। ডাইনিং টেবিলের ম্যানার্স এখনও পালন করে চলেছেন। এগুলো যেন তার জীবনের অঙ্গ, একটা লব্ধ অভ্যাস, এবং তা তিনি রক্ষা করবেন। তেমনই রক্ষা করবেন বিলাতের সেই লিবারেল আবহাওয়া। এটা তার মনের আভিজাত্য এবং সুখ। এর ফলে মাসিকেও কোনো কোনো বিষয়ে বড় বেশি উদার হতে হয়েছে, আর ডাকের একটা চিঠি এখন তিনি অনায়াসে চন্দনার দিকে এগিয়ে দিতে পারেন। দিল্লি থেকে এসেছে, পর চিঠিটা। অতঃপর মাসি পান মুখে দিয়ে ঘাসের চটিতে শব্দ না তুলেই সোজা তরকারির বাগানে চলে যান। চন্দনা নীল রঙের খামটা হাতে করে একবার কেঁপে ওঠে, বুকটা ধুকধুক করে। আর কেন যেন অযথাই কবার চোখের পাতা পড়ে দুটি চুল গাছের কাছে উড়ে এসে শিরশিরিয়ে তোলে। পার্ক রোডের 7 নম্বর বাড়ি, দুপুরে গাছগাছালি আড়াল করা পুকুরের মতো ছায়াময়, নিটোল স্তব্ধতায় ঘেরা। অনেক অন্তরাল পেরিয়ে তবে আলোর হালকা আভাটুকু ঘরে আসতে পারে। এখানে চোখের পাতা চাইতে কষ্ট নেই। কেমন একরকম ঠান্ডা ঘরের বাতাস, ফ্যান ঘুরছে মাথার ওপর, অতি মৃদু একটানা একটা শব্দ, যেন ঘরে একটা ভোমরা পাক দিয়ে দিয়ে উঠছে। আর চন্দনার টেবিলে টাইম পিসের টিকটিক, ভারী পর্দার অতি মৃদু খসখস। নরম বিছানায় শুয়ে এলোমেলো হয়েও এ ঘরে এমন দুপুরে মনে হবে চন্দনা বুঝি নেই। বকের পালকের মতো সাদা দেওয়ালের গায়ে যে ছায়া, স্কাইলাইটের ঝোলানো দড়ির মধ্যে যতটুকু কাঁপন, ততটুকু অস্তিত্ব ফিরে পেতেও চন্দনাকে বুকে বালিশ টানে অনেকক্ষণ ছটফট করতে হয়। তারপর সে গন্ধ পায়। নিজের মাথার বালিশেরই গন্ধ তেলের সুবাস একটু একটু করে নাকে যায়। ক্লোরোফিল দিয়ে 2 দফা দাঁত মাজার স্বাদটুকুও যেন জিভের স্বাদে ফিরে আসে। আর গলা বুক দিয়ে বুঝি ট্যালকাম পাউডারের ফিকে গন্ধ। নিজেকে ফিরে পেয়েও বালিশে মুখ গুজে থাকে চন্দনা। অন্ধকারে মনটাকে আবার ছড়িয়ে দিতে পারে, সেই মন যা তার মাথা চুলের মতো একেবারে নিজস্ব, তার বুকের মতন সব চোখের আড়াল করা। চিঠিটার কথা খুঁটিয়ে খুঁটিয়ে এই সময় ভাবা চলে। দিল্লির সেই চিঠির কথা, সেই ছেলেটির কথা। কি যেন নাম? বিকাশ। বিকাশ সেন? না, সেন নয়, সরকার। আগের ছেলেটি ছিল সেন, তার আগেরটি মজুমদার, এবং তারও আগে ঘোষ, মিত্র, ধর, পাল, চৌধুরী, এমনকি এক মুখার্জিও এসে গেছে। ইন্টারকাস্টে আপত্তি ছিল না মাসির, কিন্তু যারা এসে চলে গেছে তাদের জন্যে আজকের এই দুপুর নয়। আজকের দুপুরটুকু বিকাশ সরকারের। পার্ক রোডের 7 নম্বর বাড়িতে হয়তো শুধু আজকের দিনটিতেই সে বেঁচে থাকবে, একটি ঘরে, একজনের মনে। চন্দনা আজ করবার চেষ্টা করে ছেলেটিকে কেমন দেখতে হতে পারে। কার মতন? জামাইবাবুর মতন? লম্বা, রোগা, আধময়লা? বিশ্রী হবে তাহলে। কেননা চন্দনা নিজে বেশ ফর্সা, এবং মাসি যাই বলুন বেশ পুরন্ত। সে লম্বা নয়, আবার ঠিক বেঁটে যে তাও না, মাঝারি। গড়ন ভালো, হাত আর পা দুই তো আশ্চর্য সুন্দর তার। পার্ক রোডের 7 নম্বর বাড়িতে এসে প্রত্যহ মুখে হাতে পায়ে গ্লিসারিন দিতে হয়েছে, চটি পায়ে পায়ে ঘুরতে হয়েছে সারা বাড়ি, কয়লা ভাঙতে হয়নি, এবং শাড়ি সেমিজ কাচতেই হয়নি কখনো। কাজেই লুকোনো সৌন্দর্যটুকু ফুটে উঠেছে, ফুটে উঠছে দিন দিন।
এখন তার হাতে এই বালা, আঙুলে এই আংটি এবং গলায় এই সরু হার খুব সুন্দর মানায়। পাইকপাড়ার বাড়িতে তার কিছু ছিল না, কাজেই মানাবার মতো সে সাজতে পারেনি। দিদির আটপৌড়ে শাড়ি পরেছে, যাতে কর্কশতাটুকু গায়ে ফুটেছে, কিন্তু রূপ ফোটেনি। বার্নপুরের পার্ক রোডের এই বাড়িতে এতদিনে সব ফুটেছে, ঠিক পদ্ম ফুলের মতো। আর এই নির্জনতায় তার মনও পাপড়ি মেলছে। বিকাশ সরকারের খুঁটিনাটি তাই ও ভাবতে পারছে। মনে হয় ছেলেটি দেখতে ভালোই হবে, অন্তত তাই হওয়া উচিত। যখন সে অর্থাৎ বিকাশ সরকার জানাচ্ছে মিলিটারিতে চাকরি তার। মিলিটারিতে চাকরি হলেও ভগবান বাঁচিয়েছেন, যুদ্ধের চাকরি নয়। আর যুদ্ধই বা এখন হয় কোথায়? মাইনে 250। এক সময় চন্দনার ধারণা ছিল অনেক অনেক টাকা, এখন আর সে ধারণা নেই। বালিগঞ্জে চন্দনার যে মাসতুতো দাদা থাকে আর এক দিদি, তাদের শুধু তাদের দুজনের জন্যই মাসে নগদ 150 টাকা বাড়ি ভাড়া গুনতে হয়। তারা মাসির নিজের বলে যে এত টাকা লাগে তা নয়, তার কমে হয় না, হতে পারে না। বিকাশ সরকারের 250 টাকায় কি হবে? কি করে চলবে? চন্দনা একটুক্ষণ ছটফট করল। তারপর মনে হলো, পাইকপাড়ার জামাইবাবু 100 টাকা মাইনে পায় খবরের কাগজের বাজে চাকরিতে। তাদের তো চলছে, অবশ্য সে চলা যেন না চলাই, ধার করে মাত্রা বিকিয়ে, দরকারে গয়নাগাটি বিক্রি করে। তবু দেখো, দিদি হাসি মুখে চালিয়ে যাচ্ছে ঠিক, জামাইবাবুও নির্বিকার। তাই যদিও 250 টাকা তেমন ভালো নয়, তবু ওতেই টেনে টুনে চালাতে হবে। আর বিকাশকে চন্দনা ঠিক করে ফেলল, কখনোই ও সিগারেটে টাকা উড়োতে দেবে না। তার চেয়ে 3 মাস অন্তর একটি করে পাঞ্জাবি দামি কাপড়ের, একটি করে ধুতি তাঁতের ও কিনে দেবে। মাখন খাওয়াবে রোজ, আর অন্তত 1 কাপ করে খাঁটি দুধ। বিকাশ সরকারকে পছন্দ করে যেন দোকানে একটি শাড়ি পছন্দ করে ও কার্ডবোর্ডের বাক্সে বন্ধ করে দাম চুকিয়ে পথে নামল। খুশি খুশি মন, কেউ দেখছে না, জানছে না কি ঐশ্বর্য আছে তার লুকোনো আজ এই দুপুরে। চন্দনার ইচ্ছে ছিল না, তবু উঠতে হলো। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিলে। ডাইনিং হলে গেল, জল খেলো 1 গ্লাস। চুপি চুপি ককুচি সুপুরি দিল মুখে। তারপর নিজের ঘরে ফিরে এসে বসলো টেবিলের কিনারায় বুক লাগিয়ে। টাস্কটা করতে হবে এইবার, এই নিরিবিলি দুপুরেও। ট্রান্সলেশনের প্রথম লাইনে চোখ দিয়েই মনটা আবার পিছলে গেল, সরে গেল বই থেকে। দিল্লির কুতুব মিনার একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ। দিল্লি, দিল্লি আর দিল্লি। চন্দনার মধ্যে আবার সেই শিরশির। বিকাশ সরকারি যেন একটি মিনার, চন্দনার মনে সেও যেন একটি স্মৃতিস্তম্ভ। আজকের দুপুরের মতো সেই মিনারের নিচে দাঁড়িয়ে বিস্ময়, প্রত্যাশায়, স্বপ্নে সে সব ভুলে গেছে, ভুলে যেতে বসেছে। মেসোমশাই কখন যে গ্যারেজ থেকে গাড়ি বের করে চলে গেছেন ফ্যাক্টরিতে, চন্দনা জানতেও পারেনি। এ সময় তাকে 1 গ্লাস ঘোল করে দিতে হচ্ছে কদিন। চন্দনা ভুলে গেছে ঘোল করে দিতে। হয়তো যুগলই আজ ঘোল করে দিয়েছে এবং মাসি ঘুমিয়ে পড়েছেন, কেউ আর তাকে ডাকেনি। চন্দনা উঠে পড়ল। এই ছায়া ভরা ঘরে টাইমপিসের টিকটিক আর পাখার একটানা মৃদু আওয়াজে সে কিছুতেই ট্রান্সলেশনে মন বসাতে পারবে না। তার চেয়ে বারান্দাই ভালো। রোদে পাখির কিচিরমিচিরে তবু বা মনটা বালিশের ওয়ারের মতন গন্ধ ছুঁয়ে থাকবে না। বারান্দায় বেতের চেয়ারে টেনে বসল চন্দনা, সকালের সেই টেবিলে ট্রান্সলেশন খাতা বই সাজিয়ে। মেঘ মেঘ করছে বাইরেও, হাওয়া ভিজে ভিজে। বারান্দায় পাতাবাহারের টবগুলো থেকে কেমন টাটকা গন্ধ আসছে মাটির। বাগানে জবা গাছের ডালপাতা কাঁপছে, অপরাজিতার ডগায় কটি প্রজাপতি উঠছে একইভাবে। একটি ঘুঘু এলো, উড়ে এসে বসলো শিরীষ গাছের ডালে। মাঠে চড়ুই নেমেছে, কটি পায়রাও।
শিম গাছের মাচায় কাক, একটা তিতিরও এসে জুটেছে এই দুপুরে মেঘলা ছায়ায়। পার্ক রোডের 7 নম্বর বাংলোর পেছন দিকের বাগানে ওরা এমনইভাবে রোজ দুপুরে আসে, কিন্তু এমন সুন্দর মনে হয় না। কোনো কোনো দিন কখনো কখনো জিভ দিয়ে একটা শব্দ করলে কিংবা 2 পা এগিয়ে হাততালি দিলেই এক্ষুনি সব উড়ে যাবে, ফরফর করে পাখা নেড়ে পালিয়ে যাবে। অন্যদিন হলে চন্দনা উড়িয়ে দিত, আজ আর দিল না, বরং মাঠ থেকে বারান্দায় উঠে এলো চড়ুই দুটি। গালে হাত রেখে বসে বসে তাই দেখল চন্দনা, যেন এটা আর পার্ক রোডের 7 নম্বর বাড়ি নয়, দিল্লির লোদি রোডের কোনো বাড়ি, যে বাড়িতে দুপুরে নিরিবিলিতে বসে কাক, চড়ুই, তিতির সব ও দেখতে পারে, সকলকে ও কাছে আসতে দিতে পারে। ভিজে হাওয়া ছিল এতক্ষণ, এবার বৃষ্টি এলো, বড় বড় ফোঁটা। কাক ডেকে ডেকে উড়ে গেল, পাখা ঝাপটানিতে পালক খসিয়ে পায়রা দুটিও পলাতক। চড়ুই কটি ফুল গাছের পাতার আড়ালে ঠাঁই নিলে। তিতিরটা বুঝি অনেক আগেই চলে গেছে, মাঠ ফাঁকা। সন্ধ্যের পর চন্দনা যখন তার নিজের ঘরে টেবিলের কিনারায় বুক ছুঁইয়ে বসে, হিস্ট্রির পাতায় তার চোখ, তখন পাশের ডাইনিং রুমে কথা হচ্ছিল। 2 ঘরের মধ্যেকার ভারী পর্দাটা আধ গোটানো। মাসিকে চন্দনা দেখতে পাচ্ছে না, মেসোমশাইকেও নয়, না দেখলেও বুঝতে কষ্ট হচ্ছে না। মেসোমশাই দুধের কাপ সামনে নিয়ে বসে আছেন, পাশের একটি চেয়ারে মাসি, আর মাসি বলছেন। তার কথা এমন ফাঁকা ঘরে বেশ স্পষ্টই শোনা যাচ্ছে। চন্দনা কান পেতে শুনছে সেই কথা। মিলিটারি স্টোর্স অ্যাকাউন্টসের চাকরি, তার আর প্রসপেক্ট কি? মাসির গলা। ঠিক জানি না, আছে বোধহয় কিছু। মেসোমশাইয়ের মৃদু গলায় জবাব। আবার বোধহয় কেন, কি থাকতে পারে ভাবো, ভেবে বলো। আমার ধারণা কিচ্ছু নেই, বড়জোর 250 থেকে 300, ওই রকমই হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন বা কি এমন? ইন্টারমিডিয়েট পাস, আইএ পাস ছেলে চাকরি করে উন্নতি করতে পারে, তার চান্স কোথায়? মেসোমশাই চুপ। খস করে একটা শব্দ হলো। চন্দনা বুঝতে পারলে তিনি সিগারেট ধরালেন এবং এবার উঠে সোজা বারান্দায় গিয়ে পায়চারি শুরু করবেন। চন্দনার পছন্দ হয়েছে, জিজ্ঞেস করেছ? মেসোমশাই এবার উঠে দাঁড়াচ্ছেন। না, করিনি এখনো, আমার নিজে এতে মত নেই। চন্দনা বইয়ের পাতা থেকে মুখ তুলে দেওয়ালে তাকালো। ঘড়িতে এবং ক্যালেন্ডারে, দেওয়ালে আর আলনায়, বিছানায় কিছু নেই, কোথাও আর সে নেই। পার্ক রোডের 7 নম্বর বাড়ির এই ঘরটি আবার শূন্যতায় ভরে গেছে। বাইরে ঝিরঝির বৃষ্টি, বারান্দা ছড়িয়ে ম্লান আলো, দমকা হাওয়া বয়ে যাচ্ছে কখনো কখনো, আর মাঠের ফাঁকে অন্ধকারে ঝিরঝির বৃষ্টি পড়ে চলেছে একটানা। খুব আস্তে আস্তে করে মাসি হয়তো রেডিও খুলে দিয়েছেন, 9 ভালভের রেডিও, যেন গুনগুন করে কেউ কাঁদছে। এবং সন্ধ্যাবেলায় ধূপ জ্বলেছে, মাসি জ্বালিয়েছেন, তার গন্ধ। চন্দনা যেন অনেক রাতে ঘুম ভেঙে দেখছে অসার একটি স্টেশনে তার গাড়ি থেমে গেছে। সব নিঝুম নিস্তব্ধ, চারপাশে অপরিচয়ের ঠাস বুনন পর্দা, কেউ নেই, কেউ আসছে না, কারো পায়ের শব্দ নেই, শুধু একটানা ঝিরঝির বৃষ্টি। রাত্রে খেতে বসে অনেক কষ্টে একটি মাছের টুকরো মুখে তুলেছিল চন্দনা। তারপর ওর প্লেটে মুরগির 4 টুকরো মাংসের সঙ্গে গলার নাড়ি 1 টুকরো পড়েছে। আমি ভেবে দেখলুম আইএ পাস ছেলের অ্যাকাউন্টসে কোনো প্রসপেক্ট নেই, হওয়া অসম্ভব নাকি।
চন্দনা, কি বলো তুমি? তোমার কি মত? মুখ নিচু করেছে চন্দনা। প্লেটের 4 টুকরো মাংসের মধ্যে সেই গলার অংশটুকুই ওর চোখে পড়ছে কেবল, এবং মনে হচ্ছে বেশ ভালো করে ওই গলাটুকু কাটা হয়েছে এবং তাতে মশলা, ভালো ঘি, 1.5 টাকা সেরে টমেটো সবই ঠিক ঠিক পড়েছে। এত ঘন অন্ধকারে একা একা চোখ খোলা যায়। এই নিস্তব্ধতায় নিজের বুকে চোখে নিজের হাত দেওয়া যায়, স্পর্শ করে নিজেকেই নিজে বোঝা যায়, বোঝানো যায়। দিল্লির কুতুব মিনার ইতিহাসের বইয়ের ছেঁড়া পাতার মতন উড়ে গেছে। বিকাশ সরকারের জন্যে 3 মাস অন্তর পাঞ্জাবি আর তাঁতের ধুতি কেনার শখটুকু আর তার হাতে নেই। এখন তার হাতের পাশেই বালিশের কিনারায় বেড সুইচটা পড়ে আছে। শব্দ না করেও সেই সুইচ টেপা যায় এবং মুহূর্তে এ ঘর আলো হয়ে উঠতে পারে। চন্দনা সেই আলোর মধ্যে ইচ্ছে করলেই শুয়ে থাকতে পারে। চাইলে এখন কলম টেনে সে একটা চিঠিও লিখতে পারে উমাকে চুপি চুপি। ভাই উমা, চিঠি লিখছি তোকে। দিদিকে তুই বলিস আমায় যেন একবার নিয়ে যায় পাইকপাড়ার বাড়িতে। এখানে আমার আর ভালো লাগে না, কথা বলবার কেউ নেই, একা শুই একটি ঘরে, বড় ভয় করে। ভয় সত্যিই করছে চন্দনার। অন্ধকারের জন্যে নয়, একলা শুয়ে আছে বলে যে তাও না, তবু ভয়। এই ভয় বাইরের বৃষ্টির মতো ঝিরঝির করে ঝরে পড়ছে। নির্জনতার, নিস্তব্ধতার এই ভয় এবং আশ্চর্য কোনো বেদনার, একাকিত্বের দুঃসহ মুহূর্তগুলির অবিরাম ঢেউ গুনে যাবার ক্লান্তি। টাইম পিস টিকটিক করে বেজে চলেছে, বেজে চলবে। একটু সেন্ট দিয়েছিল ব্লাউজের বুকে সেই বিকেলে কাপড় ছাড়ার সময়, এখনো তার গন্ধ আছে। বালিশ তেমনই নরম, চুল তেমনই গন্ধ তেলে মাখামাখি, কানের দুলটি ফুটছে, গলার হাড় বুকে ব্লাউজে জড়িয়ে গেছে, কফটা ঘাম কপালে গলায় জমে উঠেছে। তবু ঘুমোতেই হবে চন্দনাকে, এবং ভোরে উঠতে হবে যখন ফর্সা হবে আকাশ। দরজা খুলে দিতে হবে বারান্দার, তখন বারান্দার কোণে কুকুরটা ঘুমোবে, কাক ডাকবে, মেহেদি বেড়ার ওপর চড়ুইগুলি এসে জুটবে সেই সকালেই। পাখির ডাক শুরু হয়ে যাবে তখন থেকেই। পাখির ডাক শুনে শুনে বেলা বাড়বে চন্দনার, যতক্ষণ না মাসি ওঠেন, এবং তার আগেই চন্দনাকে পড়ার টেবিলে বসতে হবে। খড়কুটো ঠোঁটে চড়ুইগুলি ফুরুত করে উড়ে এসে ঢুকবে চন্দনার ঘরে, বাসা বাঁধার আয়োজন করতে। কিন্তু পার্ক রোডে 7 নম্বর বাংলোর ফিটফাট সাজানো ঘরে বাসা বাঁধা সহজ নয়। ঝুলঝাড়া বাঁশটা হাতে করে মালি এসে ঢুকবে, বেলা 8টাই হোক কি 10টাই হোক, কাঁচের দরজা সার্সি বন্ধ হয়ে যাবে। আলো আসবে, রোদ্দুর নয়, পাখির ডাক ভেসে আসবে স্কাইলাইটের অল্প একটু ফাঁক দিয়ে, চড়ুই নয়। পার্ক রোডের 7 নম্বর বাড়িতে খড়কুটো দিয়ে বাসা বাঁধার জায়গা নেই, মাঠঘাটের আলো আর ধুলোর আমন্ত্রণ নেই। তাই কালকের ডাকে কিংবা পরশুর ডাকে আর এক কোনো দত্ত অথবা বসু কিংবা দের চিঠি আসবে। মাসি সেটা পড়বেন। চন্দনা পাশে বসে থাকতে থাকতে উঠে আসবে পান সাজার ছুতো করে, এবং সন্ধেবেলায় মাসি সারাদিনের খুঁটিনাটি বিচারের পর রায় দেবেন। চন্দনা জেনে ফেলেছে অনেক গাছপাতা সরিয়ে, অনেক অন্তরাল, অনেক ফিল্ট্রেশনের পরও স্পেকট্রামের আভা নিয়ে যতদিন না কেউ আসছে কোনো আলো, ততদিন পার্ক রোডের 7 নম্বর বাড়িতে এই ছায়াছন্ন নিস্তব্ধতায় তাকে চুপ করে বসে অপেক্ষাই করতে হবে, এবং আরও নরম, আরও কোমল করতে হবে মুখ, হাত, পা সাবানের ফেনা আর গ্লিসারিন মেখে। আর পাখির ডাক শুনে শুনে তার সকাল ও দুপুর কাটবে, কুল কাঁটা বুকে নিয়ে রাত। শুনছিলেন আজকের গল্প পার্ক রোডের সেই বাড়ি। রচনা বিমল কর, গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী।
আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান এবং আপনাদের কাছের মানুষদের সাথে আমার এই প্রয়াসগুলি অবশ্যই ভাগ করে নিন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসর উইথ মধুবন্তী। ধন্যবাদ।